প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককে আমার অনলাইন ইউটিউব চ্যানেল এডু হেল্প ফ্রম এসকেজিতে স্বাগত। এবং তোমরা যারা নতুন এসেছো আমার এই চ্যানেলে, তোমাদেরকে আমি অবশ্যই বলবো যে নিচের সাবস্ক্রাইব বাটনটি আছে, সেটাতে অবশ্যই ক্লিক করবে এবং পাশে থাকা যে বেল আইকন, ওটাতেও অবশ্যই ক্লিক করে রাখবে। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সরাসরি তার নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে বা ডেস্কটপ বা ল্যাপটপে পেয়ে যাবে। তাই তোমরা যদি চিত্রসহ সহজ বাংলাতে তোমাদের ইংরেজি বিষয়টিকে বুঝতে চাও, অবশ্যই আমার চ্যানেল এডু হেল্প ফ্রম এসকেজিতে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আরও একবার আমার অনলাইন ইউটিউব ক্লাস এডু হেল্প ফ্রম এসকেজিতে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাস। আজ আমাদের পাঠ্য বিষয় দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত একটি প্রোজ, স্ট্রং রুটস, রিটেন বাই ডক্টর এপিজে আব্দুল কালাম। তাই চিত্রসহ সম্পূর্ণ বাংলাতে টেক্সটটি বুঝে নেওয়ার জন্য শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো। আচ্ছা, এই যে বললাম, আজকের প্রোজটি কে লিখেছেন? ডক্টর এপিজে আব্দুল কালাম। তোমরা ডক্টর এপিজে আব্দুল কালামের পুরো নামটি কি জানো? যদি জেনে থাকো, এখনই ভিডিওটি পজ করো এবং পজ করে তার পুরো নামটি কমেন্ট বক্সে লিখে জানাও। আর যদি না জেনে থাকো, তাহলে ভয়ের কিছু নেই, উদ্বেগের কিছু নেই, ভিডিওটি সম্পূর্ণরূপে শেষ পর্যন্ত দেখতে থাকো, নিশ্চয়ই তোমরা পুরো নামটি জানতে পারবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকে আমরা আমাদের পাঠ্যাংশটিকে নিজেদের সুবিধার্থে কয়েকটি অংশে বিভক্ত করে নিয়ে পড়ব। প্রথমেই থাকবে ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য রাইটার, অর্থাৎ লেখককে নিয়ে কয়েকটি কথা থাকবে। তারপর টাইটেল অর্থাৎ শিরোনাম নিয়ে কয়েকটি কথা। 3 নম্বরে থাকছে সোর্স অফ দ্য টেক্সট, পাঠ্যটির উৎস নিয়ে কিছু কথা। তারপর থাকবে সামারি অফ দ্য টেক্সট, অর্থাৎ সংক্ষেপে পাঠ্য বিষয় সম্পর্কে কিছু ধারণা। এবং সবশেষে থাকছে লাইন বাই লাইন এক্সপ্লানেশন অফ দ্য টেক্সট ইন বেঙ্গলি, অর্থাৎ লাইন ধরে ধরে পুরো টেক্সটার চিত্রসহ বাংলাতে ব্যাখ্যা। আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি যে বিষয়বস্তুটিকে অযথা দীর্ঘায়িত না করে ভালোভাবে বুঝে নেওয়ার জন্য আমরা আমাদের সমগ্র পাঠ্যাংশটিকে 2টি পর্বে বিভক্ত করে নিয়ে পড়ব এবং আজ আমরা তারই প্রথম পর্ব বা পার্ট 1 নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনায় আসা যাক। আলোচনার প্রথম অংশটি ছিল ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য রাইটার, অর্থাৎ লেখক সম্পর্কে কয়েকটি কথা। স্ট্রং রুটস, পাঠ্যাংশটির রাইটার হলেন ডক্টর এপিজে আব্দুল কালাম, যার পুরো নাম আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালাম। আবারও বলছি, মন দিয়ে শুনবে, আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালাম। তোমাদেরকে অবশ্যই পুরো নামটি মনে রাখতে হবে, পরীক্ষাতেও আসতে পারে। তবে তিনি এপিজে আব্দুল কালাম নামেই কিন্তু সুপরিচিত ছিলেন। ভারত তথা বিশ্ববিজ্ঞান জগতের গর্ব, মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম 1931 সালের 15ই আগস্ট জন্মগ্রহণ করেছিলেন তামিলনাড়ুর এক সুদূর এবং অখ্যাত গ্রাম রামেশ্বরমে। একটি অত্যন্ত সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও তিনি হয়ে উঠেছিলেন ভারতের একজন মহান বিজ্ঞানী, রাজনীতিবিদ এবং ভারতের 11তম রাষ্ট্রপতি। তিনি 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। সংসারের হাল ধরতে ছাত্রাবস্থায় যাকে একটি সময় খবরের কাগজ পর্যন্ত বিক্রি করতে হয়েছিল, পরবর্তীতে সেই হয়ে ওঠে একজন সুবিদিত মহাকাশ বিজ্ঞানী। স্কুল শিক্ষা এবং কলেজ শিক্ষা সম্পূর্ণ করার পর আইআইটি মাদ্রাজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করে তিনি একজন বৈজ্ঞানিক হিসাবে
DRDO অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ভারতের প্রতিরক্ষা উন্নয়ন এবং গবেষণা কেন্দ্র, সেখানে তিনি যোগদান করেন। এরপর DRDO থেকে তাকে ইসরোতে বদলি করা হয়। ইসরো কি না, ইসরো হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র। এই ইসরোতে তাকে বদলি করা হলে সেখানে তিনি প্রথম ভারতীয় স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল SLVO-3 এর প্রজেক্ট ডিরেক্টর হয়েছিলেন, যা 1980 সালের জুলাইয়ে রোহিণী উপগ্রহকে সঠিকভাবে পৃথিবীর কক্ষে পাঠিয়ে দিয়েছিল। 1937 সালে তিনি নাসায় গিয়েছিলেন এবং ভার্জিনিয়াতে উড়ানের সুবিধা সম্পর্কে অধ্যয়ন করেছিলেন। 1970 থেকে 1990 সালের মধ্যে তিনি সার্থকভাবে মেরু SLV প্রকল্পের উন্নয়ন ঘটিয়েছিলেন। তিনি IRBM অগ্নিসহ অনেক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটাতে বিশিষ্ট ভূমিকা পালন করেছিলেন। এই রকম একজন মহান বিজ্ঞানীকে ইসরো এবং DRDOতে তার উল্লেখযোগ্য অবদানের জন্য এবং ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা হিসাবে তার পরামর্শ দেওয়ার জন্য ভারত সরকার তাকে 1981 খ্রিস্টাব্দে পদ্মভূষণ এবং 1990 সালে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করেন। 1997 খ্রিস্টাব্দে বৈজ্ঞানিক গবেষণা ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদান ও ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিকে আধুনিকীকরণের জন্য সর্বশ্রেষ্ঠ অসামরিক পুরস্কার ভারত রত্ন উপাধি তাকে প্রদান করা হয়। এই রকম একজন মহান বিজ্ঞানীর কিছু উল্লেখযোগ্য লেখা হলো ডেভেলপমেন্টস ইন ফ্লুইড মেকানিজমস অ্যান্ড স্পেস টেকনোলজি, ইন্ডিয়া 2020, ইগনাইটেড মাইন্ডস এবং উইংস অফ ফায়ার অ্যান্ড অটোবায়োগ্রাফি। এই মহান ভারতীয় বিজ্ঞানী 2015 সালের 27শে জুলাই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে একজন সাধারণ পরিবারের খবরের কাগজ বিক্রেতা থেকে একজন মহান বিজ্ঞানী হয়ে ওঠার গল্প যেমন ইন্টারেস্টিং, যেমন ইন্সপায়ারিং, তেমনই এপিজে আব্দুল কালামের লেখা অত্যন্ত মোটিভেটিং এবং ইন্সপায়ারিং একটি উদ্ধৃতি একদম শেষে তোমাদের কাছে আমি তুলে ধরব। এবার আসা যাক গল্পটির দ্বিতীয়াংশে, অর্থাৎ টাইটেল বা পাঠ্যাংশটির শিরোনাম সম্পর্কে কিছু কথা। আমাদের পাঠ্যাংশটির শিরোনাম স্ট্রং রুটস। স্ট্রং রুটস অর্থাৎ শক্তিশালী মূল বা শিকড়। কেন এই ধরনের নামকরণ? না, গাছ যেমন মাটির সুগভীরে প্রথিত মূল বা শিকড়ের মাধ্যমে তার অত্যন্ত প্রয়োজনীয় জীবনরস শোষণের মধ্য দিয়ে ধীরে ধীরে বেড়ে ওঠে এবং ঝড় ঝঞ্ঝাতেও পৃথিবীবক্ষকে তার শিকড়ের মাধ্যমে আঁকড়ে ধরে রেখে নির্ভয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে, ঠিক তেমনই এক শৃঙ্খলাপূর্ণ পরিবার এবং বাবা মা ও ছেলে মেয়েদের মধ্যে স্বাস্থ্যকর সম্পর্ক তাদের প্রয়োজনীয় জীবনরস যোগায় এবং ভালোবাসা ও নিরাপত্তার মধ্য দিয়ে বেড়ে উঠতে সাহায্য করে। তাই বাল্যকালের একটি শক্তিশালী ভীতি একজন ব্যক্তিকে জীবনে উন্নীত করে। আলোচনার তৃতীয়াংশে ছিল দ্য সোর্স অব দ্য টেক্সট বা গল্পটির উৎস। আমাদের আলোচ্য পাঠ্যাংশটি এপিজে আব্দুল কালামের বেস্ট সেলিং অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ারের প্রথম পরিচ্ছেদ ওরিয়েন্টেশন থেকেই সংকলিত। এখানে মূলত বর্ণিত হয়েছে কিভাবে তিনি একটি সাধারণ মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেও ধীরে ধীরে একজন অত্যন্ত সফল মহাকাশ বিজ্ঞানী রূপে আবির্ভূত হলেন। আলোচনার চতুর্থ অংশে ছিল সামারি অব দ্য টেক্সট, অর্থাৎ সংক্ষেপে পাঠ্য বিষয় সম্পর্কে কয়েকটি কথা। স্ট্রং রুটস
শীর্ষক গল্পাংশটিতে লেখক মূলত তার ছোটবেলা এবং তার আদি শহর রামেশ্বরম সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন। তিনি যে একটি মধ্যবিত্ত সাধারণ তামিল পরিবারে বেড়ে উঠেছেন তা এখানে তিনি ব্যক্ত করেছেন। তিনি নির্দ্বিধায় ব্যক্ত করেছেন যে তার পিতা স্বল্প শিক্ষিত এবং দরিদ্র হলেও ধার্মিক এবং বিশেষ সহজাত প্রজ্ঞার অধিকারী ছিলেন এবং পিতার হাত ধরেই যে তার মধ্যে আধ্যাত্মিকতার বিকাশ সে বিষয়েও তিনি অকপটে স্বীকার করেছেন। এছাড়াও পরিবারের ভালোবাসা এবং হিন্দু মুসলিম সম্প্রীতির কথাও তিনি এই পাঠ্যাংশে তুলে ধরেছেন। আমাদের আলোচনার শেষ অংশটি ছিল লাইন বাই লাইন এক্সপ্লানেশন অব দ্য টেক্সট ইন বেঙ্গলি, অর্থাৎ চিত্রসহ লাইন ধরে সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা আমাদের পাঠ্যাংশটির। তাহলে দেরি না করে চলো শুরু করে দিই টেক্সটটি পড়া। I was born into a middle class। দাঁড়াও, স্টপ স্টপ স্টপ। আচ্ছা, তোমরা কি প্রত্যেকে তোমাদের বইটাকে ওপেন করেছো? করনি তো? আগে প্রত্যেকে তোমাদের বইটাকে ওপেন করবে, তারপর কিন্তু আমার কথাগুলি শুনবে এবং টেক্সটের সঙ্গে মিলিয়ে নেবে। তাহলে শুরু করি। I was born into a middle class Tamil family in the island town of Rameshwaram in the erstwhile Madras state। অর্থাৎ পূর্বতন মাদ্রাজ প্রদেশের একটি দ্বীপ শহর যার নাম কি রামেশ্বরম, সেখানে এক মধ্যবিত্ত তামিল পরিবারে তিনি অর্থাৎ এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন। এখন আরেকটি বিষয় তোমাদের একটু জেনে রাখা প্রয়োজন যে এই যে পূর্বতন মাদ্রাজ প্রদেশটি তার কিন্তু 1996 সালের 17 জুলাইতে নতুন একটি অফিসিয়ালি নামকরণ করা হয়। কি নামকরণ করা হয় না চেন্নাই নামে নাম দেওয়া হয়। আর এই চেন্নাই শহরটি কিন্তু এখন বর্তমান তামিলনাড়ু রাজ্যের রাজধানী। মাই ফাদার জৈনুল আবদিন had neither much formal education nor much wealth। তিনি এও বললেন যে তার বাবা যার নাম জৈনুল আবদিন তার তেমন প্রথাগত শিক্ষা ছিল না এবং তেমন সম্পদ বা অর্থও ছিল না। ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, কিন্তু এই অসুবিধাগুলো থাকা সত্ত্বেও হি পজেসড গ্রেট ইননেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। অর্থাৎ এই অসুবিধাগুলো থাকা সত্ত্বেও তার মধ্যে একটা অত্যন্ত ইননেট উইজডম বা সহজাত প্রজ্ঞা ছিল। এই সহজাত প্রজ্ঞাটা কী জিনিস স্যার? এই সহজাত প্রজ্ঞাটা হচ্ছে, ধরো এমন কিছু কিছু ব্যক্তি থাকেন যারা কিন্তু স্বাভাবিকভাবেই অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত বিচক্ষণ হন। তার বাবা জৈনুল আবদিন এইরকমই একজন মানুষ ছিলেন যিনি কিনা অত্যন্ত বিচক্ষণ এবং সহজাত প্রজ্ঞার মানুষ ছিলেন। অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, অর্থাৎ তিনি অত্যন্ত উদার মনের, উদার প্রকৃতির মানুষ ছিলেন। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশি আম্মা। আশি আম্মা হলেন এপিজে আব্দুল কালামের মা। তাহলে এই লাইনটাতে তিনি কি বলতে চাইলেন না, আমার মা আশি আম্মা ছিলেন তার আদর্শ জীবনসঙ্গী। I do not recall the exact number of people she fed every day। আমি ঠিক মনে করতে পারছি না কত সংখ্যক মানুষকে তিনি প্রতিদিন খাওয়াতেন। বাট আই অ্যাম কোয়াইট সার্টেন, আমি বেশ নিশ্চিত, দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। কিন্তু আমি নিশ্চিত যে আমার পরিবারের মিলিতভাবে সদস্য সংখ্যা যত, তার অনেক বেশি সংখ্যায় বাইরের লোক আমাদের সঙ্গে খেতেন। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার পিতামাতা আদর্শ দম্পতি রূপে এলাকায় সুপরিচিত ছিলেন। মাই মাদার্স লাইনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড ওয়ান। অফ হার
forebears having been bestowed the title of বাহাদুর by the British। কি বলতে চাইলেন? বেশ বড় একটা লম্বা একটা সেন্টেন্স, আমি ছোট ছোট করে বলি না। মাই মাদার্স লাইনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। কেন? আমার মায়ের যে বংশ সেটা তুলনামূলকভাবে বেশি প্রসিদ্ধ ছিল। ডিস্টিংগুইশড মিন্স প্রসিদ্ধ। মায়ের বংশধর সেটা বেশ প্রসিদ্ধ ছিল, কারণ ওয়ান অফ হার ফোরবিয়ার্স মিন্স পূর্বপুরুষ, ফোরবিয়ার্স হচ্ছে পূর্বপুরুষ, তারা কি হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, তাদের মধ্যে কোনো একজন সে কিনা ইংরেজদের কাছ থেকে বাহাদুর খেতাবে ভূষিত হয়েছিলেন। তাহলে বাহাদুর খেতাব পাওয়াটা কিন্তু তখনকার দিনে খুব সম্মানজনক একটি বিষয় ছিল। এরপর তিনি কি বললেন? আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি অনেকগুলো ভাই বোনদের মধ্যে একজন, অনেক সন্তানদের মধ্যে একজন ছিলেন এপিজে আব্দুল কালাম। এ শর্ট বয় উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুকস, বেশ ছোটোখাটো চেহারার একটি ছেলে এবং তেমন কোনো বিশেষত্বহীন একটি লুকের ছেলে বা দেখতে এরকম একটি ছেলে তিনি ছিলেন। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, একটু মজা করেই বলছেন না, তিনি তো তেমন বিশেষ দেখতে, অসাধারণ দেখতে কোনো ছেলে ছিলেন না, কিন্তু তার পিতামাতা ছিলেন কিন্তু বেশ লম্বা এবং বেশ সুদর্শন। তাই বললেন যে শর্ট বয় উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুকস, একটি ছোটোখাটো ছেলে এবং একেবারে বিশেষত্বহীন একটা চাউনির বা একটা চেহারার একটি ছেলে, যে কিনা তার লম্বা এবং বেশ সুদর্শন পিতামাতার সন্তান। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। অ্যানসেস্ট্রাল হাউস মিন্স পূর্বপুরুষরা যে বাড়ি তৈরি করে রেখে গেছেন, সেই পূর্বপুরুষদের দ্বারা নির্মিত যে বাড়ি, সেই বাড়িতে তারা বাস করতেন। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, এবং এই বাড়িটি কখন তৈরি করা হয়েছিল? না, 19বিংশ শতকের মধ্যভাগে। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। এটা মোটামুটিভাবে একটা বড় পাকা বাড়ি। তোমরা ছবিতেও দেখে নাও যে কোন বাড়িতে বা কোন বাড়ি থেকে, কোন পরিবার থেকে এপিজে আব্দুল কালাম একজন খবরের কাগজ বিক্রেতা থেকে মহান বিজ্ঞানীতে পরিণত হয়েছিলেন। তাহলে তার বাড়িটা ছিল একটা মোটামুটিভাবে বড় পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। আগেকার দিনে কিন্তু সিমেন্টের পরিবর্তে লাইমস্টোন, চুনা পাথর ব্যবহার করা হতো ইটের সঙ্গে, ব্রিক মানে ইট। এবং সেই বাড়িটা কোথায় ছিল? অন দ্য মক্স স্ট্রিট ইন রামেশ্বরম। রামেশ্বরমের যে মসজিদ গলি ছিল, সেই মসজিদ গলিতেই অবস্থিত ছিল এই বাড়িটি। মাই অস্টার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইন এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। অস্টার মিন্স হচ্ছে বেশ কঠোর এবং সংযমী মনের যে ব্যক্তি। তাহলে তার বাবা কিন্তু বেশ কঠোর এবং সংযমী মনের ব্যক্তি ছিলেন, এবং তিনি ইউজ টু অ্যাভয়েড, পরিহার করতেন, অল ইন এসেন্সিয়াল কমফর্ট, সমস্ত রকম অপ্রয়োজনীয় যে আরাম এবং বিলাসিতাকে তিনি পরিহার করতে বলতেন। হাউএভার একই সঙ্গে কিন্তু উনি বলছেন কি না, অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, কিন্তু প্রয়োজনীয় যাবতীয় সামগ্রী, যাবতীয় কিছু তাদের কিন্তু দেয়া হতো। যেগুলো কি? ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লোদিং। সে খাবার হোক, খাদ্যবস্তু হোক, মেডিসিন ওষুধপত্র হোক, অর ক্লোদিং এবং জামা কাপড় হোক, এইসব প্রয়োজনীয় বস্তুর কোনো অসুবিধা কিন্তু রাখা হতো না। In fact, I would say mine was a very secure childhood materially and emotionally. কি বলতে চাইলেন? তাহলে প্রকৃতপক্ষে I would say, আমি বলতে পারি, mine was a very secure childhood. আমার যে শৈশব ছিল সেটা বেশ সুরক্ষিত একটা শৈশবকাল ছিল, সেটা ম্যাটেরিয়ালি হোক আর ইমোশনালি হোক। ম্যাটেরিয়ালি মানে হচ্ছে বস্তুগত, অর্থাৎ আমাদের বাঁচতে গেলে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দরকার, খাদ্য, বস্ত্র, ওষুধ, সেই সবগুলো তো উনি পেতেনি। এবং ইমোশনালি মানে একটা ইমোশনাল বন্ড, অ্যাটাচমেন্ট, পরিবারের যে ভালোবাসা, স্নেহ, এইগুলো কিন্তু সবটাই তিনি পেয়েছেন। তাই ম্যাটেরিয়ালি এবং ইমোশনালি তিনি কিন্তু খুব ভালো একটা শৈশব পেয়েছেন তার পরিবারের কাছ থেকে। এর পরের প্যারা,
I normally ate with my mother sitting on the floor of the kitchen. সাধারণত তিনি কি করতেন না মায়ের সঙ্গেই কিচেন তাদের রান্নাঘরের যে মেঝে সেখানে তিনি খেতে বসতেন। She would place a banana leaf before me. এবং দেখা যেত মা কালামের সামনে কি একটা কলা পাতা রেখে দিতেন। কলা পাতায় খাওয়ার রেওয়াজ কিন্তু আগে ছিল। আগে এরকম কলা গাছের পাতা কেটে এনে খেতে দেওয়া হতো। তো তাকে একটা ব্যানানা লিফ দেওয়া হতো, অন হুইচ সি দেন ল্যাডেলড রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার। তার উপর ওই কলা পাতার উপর তখন মা কি তুলে দিতেন না ল্যাডেলড রাইস, হাতা দিয়ে রাইস ভাত তুলে দিতেন এবং অ্যারোমেটিক সাম্বার। সাম্বারটা কি জিনিস? সাম্বার হচ্ছে একটা দক্ষিণী খাদ্য, অত্যন্ত একটা পরিচিত খাদ্য। সেই অ্যারোমেটিক সাম্বার, সুগন্ধি সাম্বার তুলে দিতেন। সাম্বার হচ্ছে এক প্রকার তরকারি, বা আমরা যেমন কোনো তরকারি সবজি স্যুপ করি সেরকমই একটি তরকারি। আর কি দিতেন না এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, এক প্রকারের চটপটি বাড়িতে তৈরি আচার বা চাটনি তুলে দেওয়া হতো, অ্যান্ড এ ডালপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং একেবারে সতেজ নারকেলের চাটনি এক ডলা তুলে দেওয়া হতো। এত সব খাবারের কথা শুনে এবং এত সব খাবার দেখে নিশ্চয়ই জিভে জল আসছে, কিন্তু এখন লোভটাকে সংবরণ করতে হবে এবং পড়ায় তাহলে মন দিতে হবে। তারপরে আমরা পড়ায় আবার চলে আসি। দ্য শিবা টেম্পল which make Rameswaram so famous to pilgrims was about a 10-minute walk from our house. কি বললেন না রামেশ্বরমে তীর্থযাত্রীদের কাছে একটা খুব বিখ্যাত মন্দির ছিল, সেটা হচ্ছে শিবা টেম্পল, শিব মন্দির। তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ, অত্যন্ত বিখ্যাত একটা মন্দির, তীর্থযাত্রীরা প্রায়শই সেখানে গিয়ে থাকেন। সেই মন্দিরটি কত দূর ছিল না ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। আমাদের বাড়ি থেকে মোটামুটিভাবে ওই 10 মিনিটে হাঁটা পথ ছিল। এটা শর্ট কোয়েশ্চেনে আসতে পারে। বস্তুত টেক্সটটাকে অত্যন্ত খুঁটিয়ে তোমাদেরকে পড়তে হবে, কারণ টেক্সটটা খুঁটিয়ে পড়লেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে উচ্চ মাধ্যমিকে। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। যে এলাকায় উনি বাস করতেন সেটা মোটামুটি মুসলিম অধ্যুষিত একটা এলাকা ছিল, বাট দেয়ার ওয়াজ কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। কিন্তু একইভাবে বললেন কি ওখানে বেশ কয়েকঘর হিন্দু পরিবারও ছিল, লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, এবং তারা খুব বন্ধুত্বপূর্ণভাবে তার মুসলিম যে প্রতিবেশীরা আছে তাদের সঙ্গে বসবাস করতেন। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক in our locality where my father would take me for evening prayers. আরও কি বললেন না তাদের ওই এলাকায় একটা অত্যন্ত পুরনো মসজিদ ছিল, যে মসজিদে তাকে তার বাবা সান্ধ্যকালীন প্রার্থনার জন্য বা সান্ধ্যকালীন যে নামাজ তার জন্য নিয়ে যেতেন। তোমরা ছবিতেও সেই পুরানো মসজিদটাকে কিন্তু দেখতে পাচ্ছ, যেখানে এপিজে আব্দুল কালাম তার বাবার সঙ্গে সান্ধ্যকালীন নামাজে যেতেন। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. কি বলছেন না এপিজে আব্দুল কালামের ফেইন্টেস্ট মিনস হচ্ছে ন্যূনতম একটা ধারণাও ছিল না অব দ্য মিনিং অব দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড, যে অ্যারাবিক মন্ত্র নামাজ পড়ার সময় তিনি উচ্চারণ করতেন তার অর্থ সম্পর্কে একটা ন্যূনতম ধারণাও ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচড গড, কিন্তু তিনি পুরো দস্তুর এটা বিশ্বাস করতেন যে এই মন্ত্রটা সোজাসুজি ঈশ্বর বা আল্লাহর কাছেই পৌঁছায়। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স, প্রার্থনা শেষে যখন পিতা মসজিদ থেকে বাইরে আসতেন, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড। দেখা যেত না ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী মানুষরা তারা কিন্তু বাইরে অপেক্ষা করছেন না এপিজে আব্দুল কালামের পিতার জন্য। কেন কেন এক্ষুনি জানতে পারবে। ওয়েটিং ফর হিম, তার জন্য তারা অপেক্ষা করত। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, এবং দেখা যেত তাদের মধ্যে অনেকেই জল ভর্তি বাটি বা পাত্র বাবার কাছে তারা তুলে দিত। হু উড ডিপ হিজ ফিঙ্গার্স ইন দেম অ্যান্ড সে এ প্রেয়ার,
এবং তখন এপিজে আব্দুল কালামের পিতা তার একটি আঙুল ওই জলের মধ্যে স্পর্শ করে মন্ত্র উচ্চারণ করতেন, অর্থাৎ মন্ত্রপুত জল তাদেরকে দেওয়া হতো। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। ইনভ্যালিডস কি না, ইনভ্যালিডস হচ্ছে পঙ্গু বা রুগ্ন মানুষদের জন্য। তাহলে ওই মন্ত্রপুত জল তারা বাড়িতে নিয়ে আসতো, বাড়িতে যে সমস্ত রুগ্ন পক্ষাঘাতগ্রস্ত পঙ্গু মানুষরা আছে তাদেরকে সেই জল, মন্ত্রপুত জল দেওয়া হতো। I also remember people visiting our home to offer thanks after being cured. এবং এই শৈশবের আরেকটি কথাও তার বেশ মনে পড়ছে যে না, এই মন্ত্রপুত জলে তারা সুস্থ হয়ে যাওয়ার পর, কিওর্ড মিন্স সেরে ওঠার পর, তারা কিন্তু আবার আব্দুল কালামের বাড়িতে, তাদের বাড়িতে তারা আসতো এবং ধন্যবাদ জ্ঞাপন করত সেরে ওঠার জন্য। Father always smiled and asked them to thank Allah the merciful. পিতা সবসময় হাসতেন, মৃদু হেসে বলতেন, না, ধন্যবাদ যদি দিতে হয় তাহলে পরম কৃপাময়ী, মঙ্গলময়ী আল্লাহ ঈশ্বরকে ধন্যবাদ দাও। দ্য হাই প্রিস্ট অব রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম মন্দিরের যে মূল পুরোহিত, প্রিস্ট মিন্স যাজক, ধর্মযাজক, চার্চে যারা থাকে, কিন্তু এখানে মন্দিরের প্রিস্ট, হাই প্রিস্ট মানে বলা হচ্ছে যে প্রধান পুরোহিত, তার নাম কি? পাকসি লক্ষ্মণ শাস্ত্রী। পাকসি লক্ষ্মণ শাস্ত্রী, তিনি ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অব মাই ফাদার্স। বাবার অত্যন্ত কাছের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অব মাই আর্লি চাইল্ডহুড ইজ অব দ্য টু মেন, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স। না, তার একেবারে আর্লি চাইল্ডহুড, একেবারে গোড়ার যে শৈশবকাল, সেই সময়ের একটা অত্যন্ত ভিভিড, প্রাণবন্ত, সুস্পষ্ট যে মেমোরি, স্মৃতি, তার মধ্যে কোনটা পড়ছে না, ইজ অফ দ্য টু মেন, ওই দুইটি মানুষ বসে আছে, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, তাদের যে প্রথাগত যে অ্যাটায়ার, পোশাক, যে বহির্বাস, যেমন একজন মুসলিমের যে কী অ্যাটায়ার থাকতে পারে, বহির্বাস থাকতে পারে না, তিনি একটি মাথায় ক্যাপ রাখবেন বা টুপি যেটা পরা হয় নামাজের সময় সেই রকম রাখবেন। এছাড়া দেখা যায় যারা ধর্মপ্রাণা তারা দাড়ি রেখে থাকেন। অপরদিকে একজন হিন্দু যে পুরোহিত, তার কি থাকবে, তার গায়ে সাধারণত কি থাকে, যার নামাবলী থাকে, অর্থাৎ গেরুয়া রঙের একটি বসন তার গায়ে দেখা যায়। তো এরকম বসে আছে, তাদের যে ট্র্যাডিশনাল প্রথাগত যে পোশাক, সেই পোশাক পরিহিত হয়ে ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, এবং তারা কি নিয়ে আলোচনা করছে, আধ্যাত্মিক বিষয় নিয়ে তারা আলোচনা করছে। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোয়েশ্চেন্স, মানে যখন তিনি মোটামুটি একটা বয়সে পৌঁছালেন এবং প্রশ্ন করার উপযুক্ত হলেন, আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার। বাবাকে আমি জিজ্ঞেস করলাম যে এই যে আমরা প্রার্থনা করি, এই যে নামাজ পড়ি, তার কি কোনো প্রাসঙ্গিকতা আছে, তার কি কোনো যুক্তিগ্রাহ্য কোনো ধারণা আছে? মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার। বাবা বলতেন এই যে প্রার্থনা, নামাজকে নিয়ে এর মধ্যে রহস্যের তো কিছু নেই। রেদার প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অব দ্য স্পিরিট বিটুইন পিপল। কি বললেন না, বরং এই যে প্রার্থনা, এটা কি সম্ভব করে তোলে না, একটা যোগসূত্র তৈরি করে দেয় মানুষের যে আত্মা, সেই আত্মার মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে। বুঝলে না তো? এক্ষুনি বুঝবে। কি না, মানুষ যখন প্রেয়ার করে, আমরা যখন প্রার্থনা করি, তখন আমাদের যে আত্মা ধারণা ধরা হয়ে থাকে, সোজাসুজি কানেক্ট করে কার সঙ্গে না, যে আমাদের সৃষ্টিকর্তা, সেই ঈশ্বর হোক, আল্লাহ হোক, গড হোক, তার সঙ্গে আমরা একত্র হয়ে পড়ি। এবং সবাই যখন এইভাবে প্রেয়ার করতে থাকি, আমাদের সকলের আত্মা বা আমাদের হৃদয় কার সঙ্গে কানেক্টেড থাকে না, ওই পরমেশ্বর, গড বা আল্লাহর সঙ্গে। তাহলে এইভাবে আমরা একে অপরের সঙ্গে কানেক্টেড হয়ে পড়ি। হোয়েন ইউ প্রে, হি সেইড, যখন তুমি প্রার্থনা করো, তিনি বললেন, ইউ ট্রান্সেন্ড ইউর বডি, তুমি তখন তোমার যে পার্থিব শরীর সেটাকে অতিক্রম করে যাও। তোমার তখন পার্থিব শরীরের প্রতি সমস্ত মোহ মায়া সেটা বিচ্ছিন্ন হয়ে যায়, অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস, মানে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড,
যেটা কিনা সৃষ্টিকর্তারই তৈরি সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি অংশ তুমি হয়ে পড়ো, হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, যেটি কিনা কোনো রকম অর্থ, বয়স, জাতি, ধর্মমত এসবের কোনো পার্থক্য বোঝে না, পার্থক্য মানে না। তাহলে এখানে একটা আধ্যাত্মিক বিষয়কে তিনি তুলে ধরলেন। আরও আরেকবার বলি, কি এখানে তাহলে বলতে চাইলেন? যখন এরকম প্রার্থনা করেন কোনো ব্যক্তি, সে তখন তার পার্থিব শরীর থেকে বেরিয়ে আসেন, সেটাকে অতিক্রম করে যান পার্থিব সমস্ত বিষয়কে, এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি অংশ হয়ে ওঠেন, এবং সেই সৃষ্টিকর্তার সঙ্গে তার যোগসূত্র স্থাপন হয়। সেই সৃষ্টিকর্তার কাছে কোনো পার্থক্য নেই, অর্থের দিক দিয়ে, বয়সের দিক দিয়ে, জাতপাতের দিক দিয়ে, ধর্মমতের দিক দিয়ে, তার কাছে সবাই সমান, সবাই এক। এখন আজকের আলোচনাটি অযথা দীর্ঘায়িত না করার জন্য আমাদের পার্ট 1 বা প্রথম পর্ব এই পর্যন্তই থাকছে। তবে পার্ট 2 বা দ্বিতীয় পর্বে আমরা এই রকমই আরও জটিল আধ্যাত্মিক বিষয়, যার শিক্ষা এপিজে আব্দুল কালাম তার পিতার কাছ থেকে পেয়েছিলেন, সেগুলিকে সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। একই সাথে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আলোচনার একদম শেষে, অন্তিম পর্যায়ে এপিজে আব্দুল কালামের একটি অত্যন্ত মোটিভেটিং এবং ইন্সপায়ারিং একটি উদ্ধৃতি তোমাদের কাছে, তোমাদের সামনে আমি তুলে ধরব। তিনি আমাদেরকে শেখালেন যে ইফ ইউ ফেল নেভার গিভ আপ, তুমি যদি ব্যর্থ হও আশাহত হয়েও না, বিকজ কারণ FAIL ফেল মিনস ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, অর্থাৎ ফেল মানে হচ্ছে শেখার প্রথম প্রচেষ্টা। এন্ড ইজ নট দ্য এন্ড, শেষ কখনোই শেষ নয়। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে END, এন্ড মিনস এফোর্ট নেভার ডাইজ, অর্থাৎ প্রচেষ্টার কখনো মৃত্যু হয় না। ইফ ইউ গেট নো অ্যাজ অ্যান অ্যান্সার, তুমি যদি কোনো প্রশ্নের উত্তরে না পাও, রিমেম্বার, অবশ্যই মনে রেখো, নো, নো মিনস নেক্সট অপরচুনিটি, অর্থাৎ তোমার পরবর্তী সুযোগ। সো লেটস বি পজিটিভ, লেটস বি মোটিভেটিভ, লেটস অলওয়েজ বি ইন্সপায়ার্ড। এখানেই তাহলে আমাদের আজকে শেষ হচ্ছে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।